একটা জিনিস মনে রাখতে হবে, এই অভ্যুত্থানে আপনারা যখন ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো থেকে শুরু করে দেশের বিভিন্ন রণক্ষেত্রে অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে পাঞ্জাবি পায়জামা টুপি দেখে টার্গেট কিলিং করা হয়েছে। আমার মাদ্রাসার অসংখ্য ভাই এই টার্গেট কিলিং এর শিকার হয়েছে। আগামীর বাংলাদেশে কেউ যেন কাউকে ট্যাগিং করে টার্গেট কিলিং এর শিকার না করতে পারে, সে বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা সংস্কার বিচারকে সামনে রেখে আমাদের এই লড়াই করছি। আপনারা পিআর এর কথা বলেছেন, এই যে পিআর আগামীর বাংলাদেশের সংসদে আমরা যদি আসলেই জনগণের প্রতিনিধিত্ব চাই, তাহলে আগামীতে এই পিআর নিয়ে আমাদের আরো জোরে সোরে ভাবতে হবে। আমরা আপনাদেরকে স্পষ্ট করে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে অঙ্গীকার করি, বাংলাদেশের প্রশ্নে, জনগণের প্রশ্নে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে 24-এর মতো এনসিপি আবার রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে সমস্ত রাজনৈতিক দলগুলো জনসমাবেশের মাধ্যমে এই সরকারকে তাদের সমর্থন দেখিয়ে দেবে। তাই আমরা বলতে চাই, কোন দু একটি দলের উপরে ভিত্তি করে দু একটি দলের কথায় সংস্কারের নকশায় পরিবর্তন আনা যাবে না। সব দলই কিন্তু এই মঞ্চে ইতিমধ্যে হাজির হয়ে এই সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে তাদের দলীয় সমর্থন ব্যক্ত করেছে। আমরা পরিষ্কারভাবেই সংস্কার কমিশনকে বলতে চাই, সমাবেশ শুধু একটা দলের দেখেছেন, সবেমাত্র শুরু হয়েছে। ইসলামী আন্দোলন আজকে করেছে, 19 তারিখ জামাত করবে, তারপরে গণ অধিকার পরিষদ করবে। রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে সমস্ত রাজনৈতিক দলগুলো জনসমাবেশের মাধ্যমে এই সরকারকে তাদের সমর্থন দেখিয়ে দেবে। তাই আমরা বলতে চাই, কোন দু একটি দলের উপরে ভিত্তি করে দু একটি দলের কথায় সংস্কারের নকশায় পরিবর্তন আনা যাবে না। আমি সংস্কার কমিশনে বলেছিলাম, দেশ স্বাধীনের পরে ডক্টর কামাল হোসেনরা বলেছিল, আমাদের নেতা শেখ মুজিব, আমরা তো তাকে দেখে সংবিধান নির্মাণ করেছিলাম, রচনা করেছিলাম, তাকে এম্পাওয়ার করার জন্য। আজকে সংস্কার কমিশনকে বারবার আমরা বলতে চাই, দু একটি দলকে প্রাধান্য দিয়ে বেশিরভাগ জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কোন সিদ্ধান্ত বাস্তবায়নের দুঃসাহস দেখাবেন না। আনুপাতিক হারে নির্বাচন হলে সমস্যাটা কি? কোনো সমস্যা নাই। প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরের বেশি না থাকলে সমস্যা কি? আমরা অত্যন্ত যৌক্তিকভাবে এই কথাগুলো দফায় দফায় আলোচনায় তুলে ধরছি, কিন্তু এটা পরিষ্কার, সংবিধান এই সংস্কার জাতীয় ঐক্যমত্য কমিশন কেন জানি দু একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। এই পিআর পদ্ধতি তাদের এজেন্ডায় বাদ দিয়ে ঘুরাই দিল। পিআর থেকে উচ্চকক্ষ নিম্নকক্ষ চলে গেল। উচ্চকক্ষ নিম্নকক্ষ হবে নাকি সমগ্র নির্বাচন পিআর এর ভিত্তিতে হবে, সেটি রাজনৈতিকভাবে আগে ঐক্যমতে পৌঁছাতে হবে। একই সাথে আমি আরো একটি কথা বলতে চাই, যারা পীর সাহেব সহ জামাতের নেতৃবৃন্দ তারাও বলছে, আমরাও বলছি, আজকে সারা বাংলাদেশের উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশনে স্থানীয় জনপ্রতিনিধি নাই। জনগণ চরম দুর্ভোগের শিকার হচ্ছে সেবা পেতে গিয়ে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে এবং 50 বছরের যে অভিজ্ঞতা, নির্বাচনের পরে রাজনৈতিক দলগুলো, এমপিরা মিলে, মন্ত্রীরা মিলে কেন্দ্র দখল করে তাদের নেতাদেরকে পুলিশ প্রশাসনকে দিয়ে জেতায়। কাজী এই সরকারের আমলে যেমনিভাবে জাতীয় নির্বাচন হবে, একই সাথে অনতি বিলম্বে আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে বলতে চাই, আপনিও ন্যাশনাল কনসেনসাস কমিশন যেটা হয়েছে তারও আপনি চেয়ারম্যান, তার কো চেয়ারম্যান করা হয়েছে প্রফেসর ডক্টর আলী রিয়াজকে। আর নির্বাচন কমিশনের প্রধানকে আমি বলতে চাই, আজকের এই সমাবেশ থেকে, এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। আমি প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশনার সকলকে বলবো, আপনি জাতির উদ্দেশ্যে নিরপেক্ষ থাকার অঙ্গীকার করেছেন। আপনার অঙ্গীকারের প্রতি আপনি সাবধান থাকবেন। আপনার কোন কোন ভূমিকায় জাতির মধ্যে কিন্তু সংশয় তৈরি হয়েছে।
পরিষ্কার বলতে চাই, আপনি সোজা থাকবেন। আমরা আমাদের জন্য কোন দলের জন্য আপনার পক্ষপাতিত্ব চাই না। 2000 ছাত্র জনতার জীবন, হাজার হাজার মানুষের রক্ত, 17-18 বছরের মানুষকে ফাঁসি, অত্যাচার, জুলুম, রিমান্ড, ক্রসফায়ার দিয়ে আলেম ওলামা পীর মাশায়েখদের যে নির্যাতন করেছেন, সেই সংগ্রাম আমরা ব্যর্থ হতে দেব না। ফলে আপনাকে অবশ্যই জাতির যে দাবি উচ্চকিত হয়েছে, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড আপনাকে নিশ্চিত করতে হবে। আপনি জাতির কাছে, জাতির উদ্দেশ্যে ভাষণে একটা কথা বলবেন, বিং এ হেড অফ দি গভর্নমেন্ট একটা কথা বলবেন, রাষ্ট্রীয় টেলিভিশনে একটা কথা বলবেন, কোন একটা দলের কাছে আলোচনায় গিয়ে সে কথা আপনি ভুলে যাবেন, এটা নিরপেক্ষতা ভঙ্গ হয়েছে। আপনাকে বলতে যে আপনি সোজা থাকুন। রাজনৈতিক সংলাপে আপনি দোষ করেননি, বৈঠক করার অধিকার সবার আছে, কিন্তু আপনি এক জায়গায় কথা বলে মত পরিবর্তন করবেন কেন? আপনাকে জাতির সামনে আসতে হবে, সকল দলের সাথে বসে আপনি বলবেন যে ভাই আমাদের এই অসুবিধা, আসুন আমরা সবাই মিলে এটাই করি, আমরা রাজি আছি। কিন্তু আপনার এই ভূমিকায় প্রশ্ন তৈরি হয়েছে, আগামী 8-10 মাস পরে যদি নির্বাচন হয় আপনি সোজা থাকবেন কিনা, আপনাকে এই 8 মাসে নিরপেক্ষতার প্রমাণ আপনাকে দিতে হবে। আপনাকে নির্বাচনের আগে যে শর্ত, মানবতা বিরোধী গণহত্যাকারীদের বিচার অবশ্যই দ্রুত দৃশ্যমান করতে হবে। দিল্লিতে বসে দিল্লির তাবেদার শেখ হাসিনা এই বাংলাদেশকে আবার উস্কানি দিয়ে ভারতের সেবাদাসে পরিণত করার ষড়যন্ত্র করছে। অবিলম্বে নির্বাচনের আগে এই বিচার আমরা দৃশ্যমান দেখতে চাই। সংস্কারের ব্যাপারে অনেকে ঢিলা দিচ্ছেন, বলে ইলেকশন আর সংস্কার একসাথে হবে, ক্ষমতায় গিয়ে করব। কিভাবে বুঝলেন কে ক্ষমতায় যাবে? জনগণের ভোট আপনি পান, তারপরে আপনি ক্ষমতায় যাবেন। এই ফ্যাসিবাদী আমলের রাজনৈতিক, সাংবিধানিক সরকারের যে কাঠামো তৈরি হয়েছে বাংলাদেশে, এই কাঠামো তছনছ করে দিয়ে নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্ত কাঠামোর জন্য অবশ্যই মৌলিক সংস্কার প্রয়োজন। জাতীয় সরকার সর্বদলের অংশগ্রহণমূলক সরকার, আর সর্বদলের অংশমূলক সরকার গঠন হতে পারে একমাত্র পিআর সিস্টেম নির্বাচনের ভিত্তিতেই। তাহলে কেন বিএনপি মানছে না, কারণটা কি আমি তো বুঝি না। অবশ্যই বিএনপিকেও পিআর সিস্টেমে নির্বাচন মানা উচিত। সংস্কার চাই। বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতায় গিয়ে সংস্কার করব। প্রথম প্রশ্ন হলো এই, আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন, এই গ্যারান্টি আপনি কে দিয়েছে? আপনি কিভাবে ভেবেছেন যারা 91 থেকে 96 পর্যন্ত ফেল করার কারণে 96 ক্ষমতা আসতে পারে নাই, আবার 2001 থেকে 2005 পর্যন্ত দেশ চালাবার কারণে 2008-এ তারা ক্ষমতা আসতে পারে নাই। 2001-এ বিএনপি ইশতেহার ঘোষণা করেছিল, সেই ইশতেহারের মধ্যে 10%ও বিএনপি বাস্তবায়ন করতে পারে নাই। এমনকি 2001-এ বিএনপির ইশতেহারের 1 নম্বর শর্ত তারা পালন করতে পারে নাই। আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না না যাবে আমি জানি না, কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, খুনিদেরকে আর ক্ষমতায় নিবে না। বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয়, খুন করার জন্য নয়, দেশকে দখল করার জন্য নয়, দুর্নীতি করার জন্য মানুষ রক্ত দেয় নাই, জীবন দেয় নাই। বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল, মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। আমার গরিব দুঃখী মেহনত মানুষ ক্ষুধার্ত থাকবে না, বাংলাদেশের একজন মানুষও খোলা আকাশের নিচে থাকবে না, বাংলাদেশের একজন গরিব বস্ত্রহীন থাকবে না, আমার বাংলাদেশের কোনো মানুষ গুম হবে না, খুন হবে না, বাংলাদেশের কোনো ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না, বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে, তারা শান্তিতে বসবাস করতে পারবে।
নির্বিঘ্নে ঘুমাতে পারবে, আমার মা বোনরা ইজ্জত দিয়ে রাস্তায় চলাফেরা করতে পারবে। বাংলাদেশের মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, দাড়ির উপরে কেউ আক্রমণ করতে পারবে না, টুপিকে ছিনিয়ে কেউ নিতে পারবে না, ইসলামের বাইরে কেউ আইন পাস করতে পারবে না। এর জন্য জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল। দ্বিতীয়বার দাড়ি টানবে, এই দৃশ্য দেখার জন্য মানুষ রক্ত দেয় নাই। মৌলবাদীর বিরুদ্ধে আঙ্গুল তুলবে, মোল্লা বলে গালি দিবে, আজকে টুপি দাড়িওয়ালাদের ক্ষমতায় যেতে দেবে না, এই স্লোগান শোনার জন্য মানুষ রক্ত দেয় নাই। এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে মানুষ শাহাদাত বরণ করে নাই, বরং বাংলাদেশের মানুষ শাহাদাত বরণ করেছিল এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য, কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন করার জন্য। বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয় নাই। বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে, আমেরিকা আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে, এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় না, রক্ত দেয় নাই। বাংলাদেশের মানুষ সাধন, তারা নিজেরা আইন প্রণয়ন করবে, নিজেরা সংসদ পরিচালিত করবে, তারা নিজেদের পায়ে দাঁড়াবে। বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে, কিন্তু কার গোলামি করতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, আমি বিশ্বাস করি আজকে মঞ্চে যারা আছেন, যদি আমরা মুনাফিকি না করি, মঞ্চে যারা আছে যদি মুনাফিকি না করি, মুখের এবং কাজের কথা যদি একসাথে থাকেন, মুখের সাথে কাজের যদি মিল থাকেন, আমি এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি আগামীতে ক্ষমতায় যাবে ইসলাম, ক্ষমতায় যাবে ইসলাম, কোনো সন্দেহ নেই। কিন্তু খবরদার যদি মুনাফিকি করি, তাহলে এদেশের মানুষ সচেতন হয়েছে, এদেশের মানুষ সব জ্ঞানী হয়ে গেছে। বিশ্বাস করবেন না, একজন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজদুরের বক্তব্য শুনলে আমরা আশ্চর্য হয়ে যাই বাংলাদেশের মানুষ কত সচেতন, তারা কত সচেতন হয়েছে। যদি আমরা মুনাফিকি না করি, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশে একটা বাক্স ইসলামের নামে দিতে পারি। যেরকম আমেরিকা এবং ওই জারস ইসরায়েল ইরানের উপর আক্রমণ করে ভেবেছিল মুহূর্তের মধ্যে নিচ্ছিন্ন করে দিবে, কিন্তু আক্রমণ করার পরে দেখেছে ইরানের গুহার থেকে কোথার থেকে বোম মিসাইল চলে আসছে। আমেরিকা এবং ইসরায়েল যেরকম অনুভব করতে পারে নাই, বাংলাদেশের বুকে যদি একটা বাক্স দেওয়া হয়, বাংলাদেশের ঘরের থেকে এমন মিসাইল বের হবে, এমন বোমা বের হবে, গোটা বাংলাদেশ থেকে, গোটা দুনিয়া থেকে ইসলামের দুশ্মন থেকে ধ্বংস করে ফেলবে ইনশাআল্লাহ। ঐক্য হন, মুনাফিকি করবেন না, একসাথ হন, ঐক্যবদ্ধ হন, এইটা আমার মেসেজ থাকবে। যদি ঐক্যবদ্ধভাবে ক্ষমতার লোভকে সংবরণ করে আমি ক্ষমতায় যেতে চাই না, ইসলামকে ক্ষমতায় নিতে চাই। আমি ক্ষমতায় যাইতে চাই না, কোরআন ও সুন্নাহকে ক্ষমতায় নিতে চাই। যদি আদর্শ লালন করেন, এই নীতি আদর্শ যদি গ্রহণ করেন, ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব, অবশ্যিরিস সাবিরিন। সেই দিন আসতেছে, আমি দেখতেছি, মনে হয় আমার চোখের সামনে আমি দেখতেছি ওই সংসদের মধ্যে কলেমার কথা হবে, কোরআন ও সুন্নাহর কথা হবে, লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হবে। গোটা বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না। প্রত্যেকটা মানুষের প্রাপ্তি তাদের ঘরে ঘরে পৌঁছানো হবে। আজকে আমার মা বোনেরা মনে করছে ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থাটা কি হবে। ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মা বোনের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠিত করা হবে। ইসলাম ক্ষমতা আসলে আগামী 5-10 বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। ইসলাম ক্ষমতা আসলে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হবে না, দুর্নীতি থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, নির্বিচারে কোনো মানুষ আর খুন হবে না, গুম হবে না। ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার কোনো প্রয়োজন হবে না। ইসলাম ক্ষমতা আসলে কৃষক, শ্রমিক, মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে কমিটি গঠন করে তাদের প্রাপ্তি তাদের কাছে পৌঁছে দেবে। আসুন
ইসলামী হুকুমাত কায়েম করার জন্য আমরা চেষ্টা করব।